মাগুরায় ট্রাকে পেট্রোল বোমা হামলায় দগ্ধ 9 শ্রমিকের মধ্যে দুইজনের মৃত্যু। আশঙ্কাজনক অবস্থায় মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন বাকি 7 জন। দগ্ধ সবারই শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে জানিয়েছেন চিকিৎসকরা। সবারই 50%-এর বেশি পারে, প্রত্যেকেরই শ্বাসনালী পুড়ে গেছে, কেউই আশঙ্কা মুক্ত না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি রঞ্জন শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। যারা ভূমি অফিসে আগুন দিচ্ছে তাদের জমির মালিকানা বাজেয়াপ্ত করা হবে বললেন প্রধানমন্ত্রী। নাশকতাকারীদের খুঁজে বের করার নির্দেশ। আইন শৃঙ্খলা বাহিনী যতই অস্বীকার করুক তারাই সালাউদ্দিন আহমেদকে তুলে নিয়ে গেছে। সংবাদ সম্মেলনে আবারও দাবি স্ত্রীর। চট্টগ্রাম সিটি নির্বাচনে বেড়েছে ভোটার ও কেন্দ্রের সংখ্যা। সুষ্ঠুভাবে ভোট গ্রহণে চলছে নানা প্রস্তুতি। কেন্দ্রে কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিতের তাগিদ। ঢাকা বরিশাল নৌপথে আবারও নাব্য সংকট। লঞ্চ চালকরা নৌযান চলাচলে ঝুঁকির কথা বললেও মানতে নারাজ বিআইডব্লিউটিএ। এবং স্বপ্নের বিশ্বকাপ মিশন শেষে দেশের পথে টাইগাররা। আজ বিমানবন্দরে মাশরাফির দলকে অভ্যর্থনা জানাবে বিসিবি। পেট্রোল বোমা সহিংসতা কেড়ে নিল আরও 2টি প্রাণ। গতরাতে মাগুরার মঘিরঢাল এলাকায় ট্রাকে পেট্রোল বোমা হামলায় দগ্ধ 9 শ্রমিকের একজন ঢাকা মেডিকেলে আনার পথে মারা যান। অপরজন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মারা যান আজ বেলা 12টায়। এ ঘটনায় দগ্ধ অপর 7 শ্রমিককে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। মঞ্জিলা বেগম পরিবারের উপার্জনের একমাত্র অবলম্বন অগ্নিদগ্ধ ছেলের পাশে নির্বাক বসে আছেন। 2 দিন আগেই সুস্থ ছেলেকে বিদায় দিয়েছিলেন উপার্জনের আশায়। এখন প্রায় সারা শরীর পুড়ে যাওয়া ছেলেকে নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখে তিনি। আমি চাই দেশের শান্তি, ছেলে মেয়ের এরকম কেউ যেন অত্যাচার করে না, কারণ মায়ের সন্তান যেন এরকমের কেড়ে নেয় না, সবাই যেন থাকে যার মায়ের কোলে। নাহার বেগমের অবস্থা হয়তো আরো করুণ। একমাত্র সন্তান আরব আলীকে নিয়েই ছিল তার সব স্বপ্ন। পেট্রোল বোমায় ছেলের শরীর তো পুড়েছেই, ফিকে হয়ে এসেছে জীবনের স্বপ্নগুলো। ইনকাম করে খাবে, আমার তো ইনকামের একটা পথের দরকার, আমার একটাই বাচ্চা। মাগুরায় পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ বাকি 6 জনও রয়েছেন এই বার্ন ইউনিটে। যন্ত্রণায় ছটফট করা রোগী তো বটেই, তাদের আত্মীয় স্বজনরাও রয়েছেন অবর্ণনীয় কষ্টের মধ্যে। রেল আমার একমাত্র বউ নাই, তার একটা বাচ্চা, সে কি অবস্থায় তার দিনকাল যাবে, এই যে সরকারের কাছে চাই, এছাড়া আর কিছু আমি বলতে পারবো না। কাজে আসতেছিল পথে পেট্রোল বোমা মারিছে, এখন তো মৃত্যুর সাথে বাঁধন উঠতেছে। দগ্ধ এই ব্যক্তিদের সেবায় ব্যস্ত সময় পার করছেন চিকিৎসকরা। মাগুরার এই ঘটনায় শনিবারই মারা গেছেন একজন, শাকিল নামে অপরজন মারা গেছেন রোববার দুপুরে। চিকিৎসক জানিয়েছেন বাকি 7 জনের মধ্যে 5 জনের অবস্থাই আশঙ্কাজনক। এদের সকলেরই শ্বাসনালী পুড়ে গেছে। এখানে অলরেডি 5 জন আমি যা দেখতে পাচ্ছি তার সবারই 50%-এর বেশি বার্ন, খুবই খারাপ বার্ন, প্রত্যেকেরই শ্বাসনালী পুড়ে গেছে, ইনহেলেশন বার্ন, কেউই আশঙ্কা মুক্ত না। অগ্নিদগ্ধদের অবস্থা আশঙ্কাজনক হলেও স্বজনরা অপেক্ষায় আছেন সুস্থ অবস্থায় তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। দেশ জুড়ে যারা ভূমি অফিস আগুনে পুড়িয়ে দিচ্ছে তাদের খুঁজে বের করতে গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নাশকতাকারীদের জমি বাজেয়াপ্ত করা হবে। ইসলামিক ফাউন্ডেশনের 40তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরো বলেন, প্রতিনিয়তই নানা ধরনের হুমকির শিকার হতে হচ্ছে তাকে। তারপরও দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে বিচলিত নন তিনি। বিএনপি জামাতের লাগাতার হরতাল অবরোধ কর্মসূচি চলার সময় সাধারণ মানুষ যানবাহনের পাশাপাশি নাশকতার শিকার হয়েছে সরকারি দপ্তরও। বিশেষ করে দেশের বিভিন্ন স্থানে পুড়িয়ে দেওয়া হয়েছে সরকারি ভূমি অফিস। ভূমি অফিসে আগুন দিয়ে কাগজপত্র। ইসলামিক ফাউন্ডেশনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট জানিয়ে দেন, যারা ভূমি কার্যালয়ে নাশকতা চালাচ্ছে বাংলাদেশের ভূমির ওপর তাদের কোনো অধিকার থাকবে না। আমি আমাদের গোয়েন্দা সংস্থাকে বলেছি যে করে হোক এগুলি খুঁজে বের করতে হবে। এই ভূমি অফিসে আগুন দিয়ে পুড়িয়ে জরুরি দলিলপত্র যারা পোড়াচ্ছে
তাদের কোনো জমির উপর তারা তাদের বাপ দাদার যত জমি আছে সব বাজেয়াপ্ত করা হবে, কোনো জমির মালিক তারা থাকতে পারবে না, ওই এলাকায় তারা থাকতে পারবে না, ওই এলাকায় কোনো জমি তাদের থাকবে না, সেই ব্যবস্থাটাই আমাদের নিতে হবে। ইসলামের প্রকৃত জ্ঞান সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আলেম সমাজের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ইসলাম সন্ত্রাস সমর্থন করে না। তিনি বলেন, বাংলাদেশে সন্ত্রাস আর জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করে বিএনপি জামাত। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জামাত মানুষ হত্যা করে, এমনকি তাকেও হত্যা করতে বহুবার চেষ্টা চালানো হয়েছে। তারা ক্ষমতায় এসে কি করেছে? জঙ্গিবাদ কার্যক্রম শুরু করেছিল, প্রকাশ্যে দিবালোকে অস্ত্র হাতে ঘুরে বেড়ানো, মানুষ খুন করা, মানুষ খুন করে টুকরো টুকরো করে মাটিতে পোতা, নানা ধরনের অপকর্ম তারা করেছে। আমাকে হত্যার জন্য 21শে আগস্ট গ্রেনেড হামলা করেছিল। আমি এটা সবসময় বিশ্বাস করি যে আল্লাহ কিছু কাজ দিয়ে মানুষকে পাঠান, আর সেই কাজটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আল্লাহই রক্ষা করেন। এখনো প্রতিনিয়ত থ্রেট শুনি, কিন্তু আমি সবসময় আল্লাহর উপর বিশ্বাস রেখে চলি। রাজনৈতিক কর্মসূচির নামে দেশ জুড়ে গণহত্যা চালানো হচ্ছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ইসলামের অপব্যাখ্যা করে কেউ যাতে নাশকতা করতে না পারে সে বিষয়ে সবাইকে সোচ্চার হতে হবে। হজ কার্যক্রমে আপনারা জানেন, শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। ড্যান্ডি ডাইং ঋণ খেলাফি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ আরাফাত রহমান কোকোর স্ত্রী ও 2 সন্তানকে 12 এপ্রিল আইনজীবীর মাধ্যমে হাজিরের নির্দেশ দিয়েছেন আদালত। সকালে ঢাকার প্রথম অর্থ ঋণ আদালতের বিচারক ফাতেমা ফেরদৌস এ আদেশ দেন। বেগম জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো মারা যাওয়ায় তার মা এবং স্ত্রী সহ 2 সন্তানকে বিবাদী করার জন্য গত 8 মার্চ আদালতে আবেদন করেন সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। গত 2013 সালের 2 অক্টোবর প্রায় 46 কোটি টাকা ঋণ খেলাফির অভিযোগে ঢাকার প্রথম অর্থ ঋণ আদালতে এই মামলাটি দায়ের করেন সোনালী ব্যাংকের স্থানীয় শাখার এক কর্মকর্তা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যতই অস্বীকার করুক, তারাই বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদকে ধরে নিয়ে গেছে বলে দাবি করেছেন তার স্ত্রী হাসিনা আহমেদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে নাগরিক সমাজ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ দাবি জানান। এ সময় তিনি আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তার নিখোঁজ স্বামীকে ফিরে পেতে সহযোগিতা চান। আইন শৃঙ্খলা বাহিনী আমার স্বামীকে তুলে নিয়ে গেছে, কাজে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব এখন তাকে সর্বসম্মুখে জনসম্মুখে হাজির করা। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বারবার বিনীতভাবে আবেদন করছি, উনি যেন আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন, আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে আমার স্বামীকে তুলে নিয়ে গেছে ঠিক সেভাবে তাকে জনসম্মুখে হাজির করে আমাকে আমার ছেলে মেয়েকে মানসিক অস্থিরতা থেকে রেহাই দেন। আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটার এবং ভোট কেন্দ্র দুটির সংখ্যাই বেড়েছে। তাই সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশন যেমন প্রস্তুতি দিয়ে শুরু করেছে, তেমনি ভোটারদের কেন্দ্রে আসা থেকে শুরু করে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কর্মপদ্ধতির ছক সাজানোর কাজ শুরু করেছে পুলিশ প্রশাসন। আর বিশিষ্ট নাগরিকরা বলছেন, নির্বাচনে পেশি শক্তি ও কালো টাকার প্রভাব বন্ধ করে ভোট কেন্দ্রে নিরাপদে ভোটার উপস্থিতি নিশ্চিত করতে হবে। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। গত 18 মার্চ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন কমিশনের আঞ্চলিক অফিসে বেড়েছে তোড়জোড়। প্রায় 60 বর্গ মাইলের এই নগরীতে এবার সিটি কর্পোরেশন নির্বাচনে 1,25,000 ভোটার বেড়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে 18,13,449 জন। আর এই কারণেই বাড়ছে ভোট কেন্দ্রের সংখ্যাও। গত যে নির্বাচনটি হয়েছে সেখানে 673টি ভোট কেন্দ্র ছিল। ওই 673টি কেন্দ্র সরজমিনে পরিদর্শন করে বাড়তি ভোট কক্ষ করে বাড়তি ভোটারদের ভোট নেওয়া যায় কিনা, যদি তা সম্ভব না হয় সরজমিন পরিদর্শন করে হয়তো আমাদের সেই ভোট কেন্দ্রের সংখ্যা বাড়বে। এদিকে স্থানীয় নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক রাখতে নানা ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে পুলিশ প্রশাসন। নির্বাচনে বাড়তি ভোটার সংখ্যা এবং ভোট কেন্দ্র সামাল দিতে অতিরিক্ত ফোর্স চাওয়া হবে বলে জানান সিএমপির কমিশনার। সিএমপির পক্ষ থেকে যে ফোর্সের সংখ্যা আছে, এই ফোর্স দিয়ে এই নির্বাচন এককভাবে করা সম্ভব না, আমাদের বাইরে থেকে ফোর্স আনতে হবে। যেহেতু একটা জাতীয় নির্বাচনের মতোই একটা সিটি কর্পোরেশন নির্বাচনটি, এটাকে সুষ্ঠু সুন্দর করার জন্য আমি ফোর্সের ডিমান্ড দিলে পুলিশ হেডকোয়ার্টার এবং অন্যান্য সংস্থা থেকে আমি ফোর্স পাবো। তবে বিশিষ্ট নাগরিকরা বলছেন, নির্বাচনে পেশি শক্তি ও কালো টাকার প্রভাব বন্ধ করে ভোট কেন্দ্রে নিরাপদে ভোটার উপস্থিতি নিশ্চিত করতে হবে। নিরাপদ নিশ্চিতকরণ করতে হবে, ভোটাররা যেন যেতে পারে, ভোট দিতে পারে। কোন রকমের পেশি শক্তি, কোন রকমের দুর্নীতিবাজ,
বা কালো টাকার মালিক মানে নির্বাচনটাকে যেন অন্যভাবে করতে না পারে, ওই জায়গাগুলোতে নির্বাচন কমিশনকে অত্যন্ত সজাগ থাকতে হবে। নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী 2010 সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 41টি ওয়ার্ডে মোট ভোটার ছিল 16,88,668 জন, আর কেন্দ্র ছিল 673টি। এর মধ্যে শুধুমাত্র 21 নম্বর জামাল খান ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হয়েছিল। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রাম সিটি নির্বাচনের বিভিন্ন বিষয়ে কথা বলতে মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে দেখা করেছেন মেয়র প্রার্থী আজম নাসির উদ্দিন। সকালে শহরের 2 নম্বর গেটের সাবেক মেয়রের বাসায় নগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে যান তিনি। এ সময় মহিউদ্দিন চৌধুরীকে মিষ্টি খাইয়ে দেন আওয়ামী লীগ সমর্থিত এই প্রার্থী। পরে তিনি নির্বাচনী কাজ পরিচালনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরামর্শ ও সমর্থন চান। জবাবে নেতাকর্মীদের নিয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার কথা জানান মহিউদ্দিন চৌধুরী। এছাড়া নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে 501 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। এতে দলের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য ইসাক মিয়াকে চেয়ারম্যান করা হয়েছে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী 28 এপ্রিল অনুষ্ঠিত হবে চট্টগ্রাম সিটি নির্বাচন। নির্বাচনটা কিভাবে পরিচালনা করব সেটা নিয়ে প্রাথমিকভাবে আমরা আলাপ আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি একটা কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি হবে, সেখানে 501 সদস্য বিশিষ্ট। আজম নাসিরকে মনোনয়ন দেওয়া হয়েছে, তার পক্ষে আমাদের চট্টগ্রামের সমস্ত কর্মীরা ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করে যাব। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, অতীতের মতোই আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। সকালে সচিবালয়ে বাংলাদেশ সফররত ভিয়েতনামের ভাইস মিনিস্টারের সাথে সৌজন্য সাক্ষাতের পর তিনি এ মন্তব্য করেন। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 5 জানুয়ারির নির্বাচন থেকে শিক্ষা নিয়ে বিএনপির উচিত নির্বাচনে আসা। এই সিটি কর্পোরেশন নির্বাচনে হোক বিএনপির জন্য এক্সিট পয়েন্ট। বিএনপি দীর্ঘদিন পরে একটা সুযোগ পেয়েছে ঘরে ফিরে যাওয়ার। অবাধ নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজনীয় ব্যবস্থা নির্বাচন কমিশন গ্রহণ করবে এবং সে ব্যাপারে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে এবং আমরা চাচ্ছি যে সকল দল আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করুক। পরিকল্পনা মন্ত্রণালয়ের পাজেরো গাড়ি ছিনতাই এবং চালক টিপু সুলতানকে হত্যার অভিযোগে 2 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। আজ ভোর রাতে মিরপুরের কাজীপুরি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানায় ডিবি পুলিশ। গ্রেফতার হওয়া মোর্শেদা আক্তার প্রিয়া এবং মেহেদি হাসান দাগী অপরাধী বলেও জানিয়েছে গোয়েন্দা পুলিশ। ডিবি পুলিশ আরও জানিয়েছে, গত বছর যুবদল নেতা সেন্টুকে গাড়ি চাপা দিয়ে হত্যার অভিযোগে প্রিয়া গ্রেফতার হয়েছিলেন। গত 17 মার্চ নিখোঁজ চালক সাত্তারের লাশ তুরাগ থানার দিয়াবাড়ি এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। জেলখানায় 2 জনের পরিচয় হয় এবং এই মহিলা জামিন পাওয়ার পরেও জেল গেটে গিয়ে এই মেহেদি হাসানের সাথে দেখা করে এবং সখ্যতা গড়ে তুলে এবং তারা পরিকল্পনা করে যে বের হওয়ার পর 2 জন একসঙ্গে অপারেশন করবে। তো টিপু সুলতানের সাথে মেহেদি হাসান সখ্যতা গড়ে তুলে এবং ওই দিন তাকে কোথাও নিয়ে যাবে বা যাবে বলে তাকে বাসায় আহ্বান করে। বাসায় যাওয়ার পর তাকে কৌশলে চেতনানাশক কিছু একটা খাইয়ে দেয়। এরপর গাড়িতে উঠে তুরাগ থানার দিয়াবাড়ি এলাকায় তাকে শ্বাসরোধ করে হত্যা করে এবং হত্যা করার পর যাতে এটিকে কেউ সন্দেহ না করে এবং লাশটা যাতে বিকৃত হয়ে যায় সেই কারণে তার বডি ফেলে দিয়ে তার মাথার উপর দিয়ে মূলত এই গাড়ির চাকা তুলে দেয়। দুপুরের সময় আরো থাকছে, পানির উৎসগুলো দূষণমুক্ত ভরাট বন্ধের দাবিতে রাজধানীতে বিভিন্ন সংগঠনের মানববন্ধন ও র্যালি। আবারও নাব্য সংকট দেখা দিয়েছে ঢাকা বরিশাল নৌপথে। পলি জমে নদীর বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে ডুবোচর। লঞ্চের মালিক ও চালকরা বলছেন, ঝুঁকি নিয়ে চলছে যাত্রীবাহী নৌযানগুলো। তবে বিআইডব্লিউটি কর্তৃপক্ষের দাবি অভিযোগ সঠিক নয়। আরো জানাচ্ছেন ফিরদৌস সোহাগ।
ঢাকা বরিশাল নৌপথের দৈর্ঘ্য 175 কিলোমিটার। এ রুটের লঞ্চগুলো চলাচলকালে প্রতিনিয়ত বাধার মুখোমুখি হচ্ছে। মাঝরাতে বিশাল লঞ্চগুলো ডুবোচরের কারণে প্রচণ্ড ঝাঁকুনিতে আটকে যাচ্ছে নদীর বিভিন্ন স্থানে। ঢাকা বরিশাল নৌপথের 5 থেকে 6টি স্থানে এই অবস্থা বলে জানালেন লঞ্চের চালকরা। যাত্রীবাহী জাহাজ চলাচল করতে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় চলতে হয়। জায়গাগুলো যেমন মেঘনা নদীতে মেয়ারচর এবং মাঝেরচর এলাকা এবং আরিয়ালখার মুখে এবং লঞ্চঘাট এলাকায় কীর্তনখোলা নদীতে এই পয়েন্টে পানি কম। এই ডুবাচরগুলো অতি দ্রুত ড্রেজিং না করলে তাহলে নৌযান পরিচালনায় অনেক বিঘ্ন সৃষ্টি হবে এবং সম্পদ এবং জীবনহানির সম্ভাবনা রয়েছে। এ কারণে ঝুঁকি নিয়েই যাত্রীবাহী নৌযান চালাতে হচ্ছে বলে জানান লঞ্চ মালিকরা। ঢাকা এবং বরিশাল নৌপথটি সবসময় সচল রাখার জন্য ড্রেজিং করে এই নদীপথটা সচল রাখা দরকার, না হলে যে কোনো সময় যে কোনো বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে। তবে অভিযোগটি ঢালাও এবং সঠিক নয় বলে দাবি বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের। নদীর প্রশস্ততা কম থাকায় একটি লঞ্চ আরেক লঞ্চটিকে অতিক্রমের সময় নদীর পাড়ে ধাক্কা লাগে। এই ধাক্কার জন্য লঞ্চ কর্তৃপক্ষ দায়ী, বিআইডব্লিউটিএ কোনো ক্রমে এই ব্যাপারে দায়ী নয়। আর ঢাকা বরিশাল নৌপথটি বর্তমানে সচল রয়েছে। এ রুটে শুধু বরিশালের নৌযানই নয়, দক্ষিণাঞ্চলের 30 থেকে 35টি রুটের 122টি বড় ও মাঝারি যাত্রীবাহী লঞ্চ নিয়মিত যাতায়াত করে। ফিরদৌস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। স্বপ্নের বিশ্বকাপ মিশন শেষে দেশে ফেরার পথে টাইগাররা। শনিবার অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে মাশরাফি সাকিবরা। এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠে বাংলাদেশ দল। গেল 24 জানুয়ারি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়ে মাশরাফি বাহিনী। আসরে মোট 6টি ম্যাচ খেলে 3টিতে জয় ও 3টিতে হারের স্বাদ পায় সাকিব মুশফিকরা। এবারের আসরে ইংল্যান্ডকে হারিয়ে পরপর 2বার বিশ্বকাপের মঞ্চে ইংলিশদের বধ করা নতুন রেকর্ড করে টাইগাররা। বিশ্বকাপে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের ব্যক্তিগত কোনো সেঞ্চুরির ইনিংস না থাকার আক্ষেপও মুছে যায় এই বিশ্বকাপে। মাহমুদুল্লাহ রিয়াদ টানা 2টি ম্যাচে সেঞ্চুরি করে গড়েন অনন্য এক রেকর্ড। এছাড়া এবারের বিশ্বকাপে দলীয় সর্বোচ্চ রানের ইনিংস গড়ে বাংলাদেশ। অসংখ্য প্রাপ্তির এই বিশ্বকাপ শেষে আজ সন্ধ্যায় টাইগারদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ঢাকায় পৌঁছানোর পর তাদের উষ্ণ সংবর্ধনা দেয়া হবে বিসিবির পক্ষ থেকে। সিটি কর্পোরেশন নির্বাচনে যে দলই জিতুক ফলাফল মেনে নেবে আওয়ামী লীগ, একথা বলেছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানী নগর ভবনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের বোর্ড সভায় তিনি একথা বলেন। এ সময় সেতুমন্ত্রী আরও জানান, 2019 সালের মধ্যে মেট্রো রেল এবং 2018 সালের মধ্যে পদ্মা সেতু সর্বসাধারণ চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। সবার অংশগ্রহণে এটা একটা অংশগ্রহণমূলক নির্বাচন হবে এবং আজকে এই যে হরতাল, অবরোধ, সহিংসতা, পেট্রোল বোমা, ককটেল, এইসব নাশকতা, সহিংসতার বিরুদ্ধে গণতান্ত্রিক ধারা এটি একটি কার্যকর প্রতিরোধ হবে। ঢাকা সিটি, উত্তর, দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে হবে। সরকার যে বা যারাই জিতুক, সরকার কোনো বাধা দেবে না এবং সরকারি দল হেরে গেলেও আমরা নির্বাচনের ফলাফল মেনে নেব। সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে বিএনপিকে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে ক্যারিগঞ্জের ইস্পাহানী কলেজের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি বিএনপিকে রাগুন নিয়ে খেলার রাজনীতি বন্ধেরও আহ্বান জানান। দেশে অবরোধ, হরতাল বলতে কোনো কিছু নাই, সবকিছু স্বাভাবিক। কেবলমাত্র একটা আতঙ্ক, রাত্রিবেলা একটা পেট্রোল বোমা, মানুষ পুড়িয়ে মারা, আর কোনো কিছুই নেই। এই বিভৎস খেলা বন্ধ করুন, আগুন নিয়ে খেলা বন্ধ করুন। আগুনের তীব্র দবদাহে আপনাদের একদিন জ্বলে পুড়ে অঙ্গার হবেন, সেদিন বেশি দূরে না। তারা ইচ্ছে করলে এই সিটি কর্পোরেশন নির্বাচন, এই নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে তারা কিন্তু একটা সম্মানজনক এক্সিট পেতে পারে। বিশ্ব পানি দিবস উপলক্ষে সকলের জন্য পানি নিশ্চিত করতে পানির উৎসগুলো ভরাট ও দূষণ মুক্ত করার দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে মানববন্ধন ও র্যালির আয়োজন করেছে বিভিন্ন সংগঠন।
সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে টেকসই উন্নয়নে পানি খাতের শুদ্ধাচারের দাবিতে মানববন্ধন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এদিকে জাতীয় জাদুঘরের সামনে পানিকে দূষণমুক্তের দাবিতে মানববন্ধন করে পরিবেশবাদী সংগঠনগুলো। এ সময় পরিবেশবাদী নেতারা পানির উৎসগুলোকে ভরাট বন্ধের জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানান। মানববন্ধন শেষে পানির অধিকারের দাবিতে পদযাত্রা হয়। জাদুঘর থেকে শুরু করে দোয়েল চত্বর হয়ে প্রেস ক্লাবে গিয়ে পদযাত্রাটি শেষ হয়। যারা ক্ষমতাবান ব্যক্তিবর্গ, যাদের কোনো না কোনো ভাবে রাজনৈতিক বা প্রশাসনিক ক্ষমতাবানদের সাথে যোগ সাজস রয়েছে, সম্পৃক্ততা রয়েছে, তারাই কিন্তু মূলত এই যে পানি খাতের দূষণ, পানি সম্পদের দখল, অবৈধ দখল, জলাশয় দখল, তার সাথে জড়িত। সরকার এক্ষুনি কঠোর মনোভাব নিয়ে প্রতিটি জলাধার, প্রতিটি নদী, প্রতিটি খাল সংরক্ষণে কঠোর মনোভাব নিয়ে কার্যক্রম শুরু করবেন এবং সরকারের অঙ্গীকারের হাজার হাজার কোটি টাকার নদী খনন কর্মসূচি, নদী দূষণমুক্ত করার কর্মসূচি অবিলম্বে বাস্তবায়ন করবেন। বাড়ছে নিরাপদ খাবার পানির চাহিদা। এক যুগের ব্যবধানে দেশের বাজারে বোতলজাত পানির চাহিদা বাড়ার সঙ্গে বেড়েছে দামও। তবে এর কারণ হিসেবে বাজারজাতকরণ প্রক্রিয়াকে দায়ী করে পানি প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো বলছে, সরকার ভ্যাট ট্যাক্স কমালে কমবে বোতলজাত পানির দাম। তবে ওয়াসা বলছে, পানির দামেই পানি সরবরাহ করছেন তারা। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। এভাবেই কমলাপুর রেল স্টেশনে পানি পান করছেন সাধারণ মানুষ। বিনামূল্যে বিশুদ্ধ পানি সরবরাহের এমন ব্যবস্থা নাগরিক জীবনে চোখে পড়লেও তা হাতে গোনা। বেশিরভাগ সময়ই কিনে পান করতে হয় খাবার পানি। এক গ্লাস পানি 1 টাকা বা 2 টাকায়, আবার কোনো সময় উচ্চ মূল্যে কিনতে হয় বোতলজাত পানি। তবে এ ধরনের খাবার পানির মান ও দাম নিয়ে আছে ভোক্তাদের অভিযোগ। আমি এই যে পানির বোতল কিনেছি কিন্তু এই খাবার নাই, মনে হচ্ছে যে এটা পিওর পানি, এটা এই জন্য আমরা কিনে খাই। প্রাইসটা অবশ্যই হাই, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির জন্য এটা অবশ্যই প্রাইস একটু টু মাচ। 2 দশক আগে বাংলাদেশের যাত্রা শুরু বোতলজাত পানির ব্যবসার। বর্তমানে এই ব্যবসায় 15% বেশি প্রবৃদ্ধি বলে দেয় দ্রুত বাড়ছে এ ব্যবসার পরিসর। পানির উচ্চ মূল্যের কারণ হিসেবে পানি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো দায়ী করছেন বাজারজাতকরণ প্রক্রিয়াকে। পানির মেন খরচটা হলো প্যাকেজিং, ডিস্ট্রিবিউশন, প্রমোশন, এই তিনটাই বেশি খরচ। আমাদের এই বোতলে যে পানিটা আছে 1/2 লিটার, হয়তো পানির দাম হয়তো 1 টাকা, 2 বছর আগে 10 টাকা বিক্রি হতো হাফ লিটার পানি। তবে তারা বলছেন, বোতলজাত পানির উপর থেকে ভ্যাট ট্যাক্স কমানোর পাশাপাশি বাজারে অনুমোদন নেই এমন প্রতিষ্ঠানগুলোর পানি সরবরাহ বন্ধ করতে পারলে অনেকটাই কমে যাবে পানির দাম। এখানে একটা ব্যান্ড রোল লাগানো আছে, গভর্নমেন্টের কাছ থেকে এই ফিল্মটা আনতে হচ্ছে 1 টাকা দিয়ে কিনে। এর জন্য কিন্তু কস্টটা বাড়ে, এবং শুধু তাই নয়, এই ব্যান্ড রোলটা লাগাতে গেলে আমাকে একটা মেশিন ইম্পোর্ট করতে হচ্ছে। এই ট্যাক্সগুলো যদি কমে যায় তাহলে কিন্তু এটার দামটা কমে যাবে। এদিকে ঢাকা ওয়াসা বলছে, নাগরিক সেবা নিশ্চিতে পানির দামেই পানি সরবরাহ করছেন তারা। তবে পানির ব্যবহারে আরো সচেতন হওয়ার পরামর্শও রয়েছে ওয়াসা কর্তৃপক্ষের। যেই পানিটা 20,000 টাকা দিয়ে বোতলে কেনেন, ওই পানিটাই ওই পরিমাণ পানি কেনেন 7.5 টাকা 8 টাকা দিয়ে, ফুটিয়ে নিলে 10 মিনিট আপনি খেতে পারবেন। আর নিরাপদ খাবার পানির মান নিয়ন্ত্রণে বিএসটিআই সহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে আরো সক্রিয় হওয়ার দাবি ভোক্তাদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। টানা 4 মাস বন্ধ থাকার পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক ভবনের তালা খুলে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সকালে তালা খুলে দেওয়াকে কেন্দ্র করে এই 2 ভবনের সামনে অবস্থান নিয়ে মিছিল সমাবেশ করে আন্দোলনকারীরা। পরে বেলা 11:15টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের উপস্থিতিতে তালা খুলে দেওয়া হয়। জেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। 4 মাস আগে ভিসির অপসারণের দাবিতে ভবন দুটিতে তালা ঝুলিয়ে দিয়েছিল আন্দোলনকারীরা। মুক্তিযুদ্ধের সময় বড়দের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন অনেক কিশোর। কালের পরিক্রমায় সেসব কিশোর এখন বয়োজ্যেষ্ঠ। তবে দীর্ঘ সময় পার হয়ে গেলেও এখনো তাদের স্মৃতিতে জ্বলজ্বলে 71। মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জিত হলেও এখনো অনেক কিছু পাওয়ার বাকি আছে বলেও মনে করেন তারা। 1971-এ দেশে আদর্শিক রাজনীতি থাকলেও এখন রাজনীতি থেকে আদর্শ অনেক দূরে সরে গেছে বলেও আক্ষেপ করেন 71-এর 2 কিশোর মুক্তিযোদ্ধা। আমাদের নারায়ণগঞ্জ প্রতিনিধি
শরীফুদ্দিন সবুজের তথ্য ও রবিউল ইসলামের পাঠানো ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চাঁদপুরের মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ৭১ সালে ছিলেন এসএসসি পরীক্ষার্থী। দেশের টানে সে সময় চলে যান ভারতের যুদ্ধের প্রশিক্ষণ নিতে। ফিরে এসে প্রথম যুদ্ধেই পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সাফল্য পান তিনি। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভাড়া বাসায় বসে শোনাচ্ছিলেন সেই বীরত্বের ইতিহাস। তার আর্টিলারি ছিল, তাদের হেভি অস্ত্র ছিল, ওদের অস্ত্রের ভয়ে, গুলির ভয়ে পাকিস্তানি সেনারা পালাই গেছে। ৭১-এ ১০ম শ্রেণীতে উঠেছিলেন মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন। তবে ৮ম শ্রেণী থেকেই তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। মায়ের গয়না আর নিজের টাকা নিয়ে ৭১-এর মার্চে তিনি পাড়ি জমান ভারতে। যুদ্ধের প্রশিক্ষণ শেষে দেশে ঢুকে টানা ৩ দিন অনেকটা না খেয়ে যুদ্ধে অংশ নেয় তাদের দল। ভিতরে রাজাকার মাজাকার ভরা দেখছি, ফুচকে বেচকে দেখা ওই বাড়ি চারে মুড়া গান পাউডার দিয়ে আগুন জ্বালাই দিছি। আওয়াজ হয়েছে পরে আবার ওই মাইদের চরের থেকে ভোট গান দিয়া আমাকে দরনে লেগে গেছে। তো দরনে লেগে গেছে পরে আমরা আবার গ্যানেট চার্জ করে ওই মাইদের চর দল করি। দুই মুক্তিযোদ্ধাই মনে করেন শিক্ষা, চিকিৎসা সহ অনেক ক্ষেত্রেই দেশ আজও কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারেনি। যার টাকা আছে সে তো সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা করায়। প্রাইভেট স্কুল কিছু হওয়াতে দেশের মানুষ বাচ্চা গেছে, নাহলে এই প্রাইমারির বিন্দে লেখাপড়া করিয়া কোনো বাচ্চা মানুষ হইতো না। একটা স্বাধীন দেশের মধ্যে এটা তো হওয়ার আমরা কাম্য না, বা এটা হবে যে আমরা আশাও করি না। বঙ্গবন্ধুর সমসাময়িক সময়ের রাজনীতি ছিল আদর্শিক, এখন সেটি একেবারেই অনুপস্থিত বলে মনে করেন দুই মুক্তিযোদ্ধা। বঙ্গবন্ধু যেমন আদর্শের মিল ছিল, তার কথার মিল ছিল, তার ভাষণের দাপট ছিল, কিন্তু এখন তো সেটা নাই। আন্দোলন আমরা করছি আইয়ুবের বিরুদ্ধে, ওই আইয়ুবের পুলিশ আসিল, দিনে দিনে করছি, গুলি হয়েছে, যা হয়েছে দিনে দিনে হয়েছে। রাইতের ৩টা বাজে আর ৯:৩০ বাজে পেট্রোল বোমা আমরা মারি নেই। চলমান নাশকতার কঠোর সমালোচনা করে রাজনৈতিক সংকট রাজনৈতিকভাবে সমাধান করা দরকার বলে মনে করেন দুই মুক্তিযোদ্ধা। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। পাকিস্তানের খাইবার অঞ্চলের সেনাবাহিনী ও তালেবানের সংঘর্ষে ৮০ জঙ্গি সহ অন্তত ৮৭ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে ১০০-রও বেশি। হতাহতের মধ্যে ২০ জনের মতো সেনা সদস্য রয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যমগুলো। জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে শনিবার স্থল অভিযানের পাশাপাশি বিমান হামলা চালায় পাকিস্তান সেনাবাহিনী। গত বছরের জুন মাস থেকে খাইবার অঞ্চলকে জঙ্গিমুক্ত করতে অভিযান চালাচ্ছে পাকিস্তান সেনাবাহিনী। অনলাইনে অন্তত ১০০ মার্কিন সেনার নাম ও ঠিকানা প্রকাশ করে তাদের হত্যা করতে অনুসারীদের প্রতি আহ্বান জানিয়েছে জঙ্গি গোষ্ঠী আইএস। নিজেদের আইএসের শাখা দাবি করে ইসলামিক স্টেট হ্যাকিং ডিভিশন নামে একটি গোষ্ঠী এ হুমকি দিলেও সত্যতা এখনও নিশ্চিত করতে পারেনি পেন্টাগন। তবে এ ব্যাপারে তদন্ত চালাচ্ছে মার্কিন গোয়েন্দারা। একই সঙ্গে মার্কিন সেনাদেরও সতর্ক থাকতে পেন্টাগন থেকে পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে ইরাক, সিরিয়া ও লিবিয়ায় চলমান যুদ্ধ পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রকে দাবি করে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করেছে কয়েক শত মানুষ। ইরাকে জঙ্গি গোষ্ঠী আইএসের বিরুদ্ধে অভিযান চালানোয় মার্কিন প্রেসিডেন্ট ওবামার নিন্দা জানান বিক্ষোভকারীরা। গত আগস্ট থেকে ইরাকে আইএসের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। বিশ্বের কোটি ফুটবল প্রেমীকে রোমাঞ্চের এক রাত উপহার দিতে আবারও হাজির এল ক্লাসিকো। আজ রাতে মাঠে নামছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। লা লিগায় এবারের মৌসুমের ফিরতি লেগের খেলায় বার্সেলোনার মাঠ নু ক্যাম্পে মুখোমুখি হবে দুদল। বাংলাদেশ সময় রাত 2টায় শুরু হবে ফুটবলের এই ধ্রুপদী লড়াই। এল ক্লাসিকোর 229তম লড়াইয়ে রিয়ালের 92 জয়ের বিপরীতে কাতালানদের জয় 88টি। এছাড়া চিরপ্রতিদ্বন্দ্বীদের সাথে শেষ 5 দেখার মাত্র 2টিতে জয় পাওয়ায় সাম্প্রতিক পরিসংখ্যানেও সঙ্গ দিচ্ছে বার্সার। তবে এ মৌসুমে 43টি গোল করে দারুণ ফর্মে আছেন লা লিগার সর্বোচ্চ গোলদাতা মেসি। অন্যদিকে নেইমার করেছেন 26টি গোল। আর মেসি, নেইমার, সুয়ারেজদের নিয়ে গড়া এই দলটা মুহূর্তের মধ্যে পরিসংখ্যান বদলে দিতে সক্ষম। অন্যদিকে একটি জয়ই পারে কাতালানদের সাথে রিয়ালের 1 পয়েন্টের পার্থক্যটা ঘুচিয়ে দিতে। আর টানা 2 ম্যাচে বার্সাকে হারানোয় আত্মবিশ্বাসের ঘাটতি থাকবার কথা নয় মাদ্রিদিস্তানদের।
পাশাপাশি মৌসুমে এরই মধ্যে 41 গোল করা রোনালদোর সঙ্গে বেল বেনজেমার মতো মহিরু হোরা তো আছেনই, যদিও ইনজুরির কারণে এই রঙ্গমঞ্চে হয়তো দেখা যাবে না হামেস রদ্রিগেজকে। দুপুরের সময় পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মাগুরায় ট্রাকে পেট্রোল বোমা হামলায় দগ্ধ 9 শ্রমিকের 2 জনের মৃত্যু, যন্ত্রণায় ছটফট করছেন বাকি 7 জন। সবারই শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে জানিয়েছেন চিকিৎসকরা। যারা ভূমি অফিসে আগুন দিচ্ছে তাদের জমির মালিকানা বাজেয়াপ্ত করা হবে বললেন প্রধানমন্ত্রী। নাশকতাকারীদের খুঁজে বের করার নির্দেশ। আইন শৃঙ্খলা বাহিনী যতই অস্বীকার করুক, তারাই সালাউদ্দিন আহমেদকে তুলে নিয়ে গেছে। সংবাদ সম্মেলনে আবারও দাবি স্ত্রীর। চট্টগ্রাম সিটি নির্বাচনে বেড়েছে ভোটার ও কেন্দ্রের সংখ্যা। সুষ্ঠুভাবে ভোট গ্রহণে চলছে নানা প্রস্তুতি। কেন্দ্রে কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিতের তাগিদ। এবং স্বপ্নের বিশ্বকাপ মিশন শেষে দেশের পথে টাইগার রাত। আজ বিমানবন্দরে মাশরাফির দলকে অভ্যর্থনা জানাবে বিসিবি। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ে।